দেশ করতে প্রবাস সহ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী। বাণিজ্য ঘাটতি দূর করে বিনিয়োগ বৃদ্ধির প্রত্যাশা। পদ্মা ব্যারেজ প্রকল্পের নকশা চূড়ান্ত, সংসদে পানি সম্পদ মন্ত্রী মামুনুল হককে নিয়ে এমপি আশফাক ও নিজের বক্তব্য এক্সপান্স করলেন স্পিকার। হামডেঙ্গুতে আরও 5 জনের মৃত্যু, সংক্রমণ কিছুটা কমলেও কাটেনি আতঙ্ক। বজ্রপাতে 3 জেলায় 5 জনের প্রাণহানি। এবং বিশ্বকাপের এইচ গ্রুপের ম্যাচে ভোরে নবাগত কেপ ভার্দের মুখোমুখি উরুগুয়ে, সকালে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ মিশর। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম। পুরো সংবাদের সঙ্গে আছি আমি আসাদুজ্জামান। দেশ করতে প্রবাসী সহ সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্য ঘাটতি দূরসহ বিনিয়োগ বাড়ানো, পর্যটন ও সাংস্কৃতিক সহযোগিতা নিয়ে আলোচনা করা হবে বলেও জানান সরকার প্রধান। রোববার রাতে কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশির সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলে জানান। এ সময় মালয়েশিয়ার কারাগারে আটক প্রায় 2000 মানুষকে মুক্ত করতে সরকার চেষ্টা করবে বলেও উল্লেখ করেন তিনি। মালয়েশিয়া থেকে আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। স্থানীয় সময় রাত 8:45 প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট কুয়ালালামপুরের ভুঙ্গারা কমপ্লেক্সের ভিভিআইপি টার্মিনালে অবতরণ করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া সহ গার্ড অব অনার প্রদান করা হয়। প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান এবং তার সহধর্মিণী। ছোট শিশু মাইশা নুরাইশা জুবাইদা রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। সুসজ্জিত বাহিনীর গার্ড অব অনার প্রদানের সময় দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী যান কুয়ালালামপুরের স্রাঙ্গিলা হোটেলে। স্থানীয় বিএনপি আয়োজিত প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন সরকার প্রধান। এ সময় তিনি বলেন, মালয়েশিয়া সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশে মালয়েশিয়া বিনিয়োগ বাড়ানো, পর্যটন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা নিয়ে আলোচনা হবে। আমাদের এখানে বহু শ্রমিক কাজ করেন, অনেকদিন ধরে যে কোনো কারণেই হোক আমাদের দেশ থেকে এখানে মানুষ আসতে পারছে না, কাজ নিয়ে জব নিয়ে এখানে আসতে পারছে না। একটি সমস্যা হয়তো তৈরি হয়ে আছে। আমরা তাদের সাথে আলোচনা করব, ওনাদের সাথে, যে এই সমস্যাটা আমরা কিভাবে কাটিয়ে উঠতে। এই শ্রমিকদেরকেও আমরা চাইছি যে পরবর্তীতে যারা আসবে শ্রমিক, ওনাদেরকেও আমরা চাইছি শুধু যাতে অদক্ষ শ্রমিক না আসে, দক্ষ শ্রমিক যেতে পারছে দেশ থেকে। প্রধানমন্ত্রী বলেন, চীন ও ভারতের পর মালয়েশিয়ার সবচেয়ে বড় বাণিজ্য সহযোগী দেশ বাংলাদেশ। তবে দ্বিপক্ষীয় বাণিজ্য মালয়েশিয়া অনেক এগিয়ে আছে। প্রথম রাষ্ট্রীয় সফরে দুই দেশের বাণিজ্য ঘাটতি কমানোর বিষয়ে আলোচনা করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। আমরা জানি মালয়েশিয়া সেমিকন্ডাক্টর বা কম্পিউটার বা আইটি এই সেক্টরে ভালো। আমরা চাই যে তাদেরকে বাংলাদেশে আমন্ত্রণ জানাতে, এই দেশের ব্যবসায়ীদেরকে আমন্ত্রণ জানাতে বাংলাদেশে, যে তারা এই সেক্টরগুলো, আইটি হোক, এখানে অনেক ইন্ডাস্ট্রিজ আছে, ছোট ছোট অনেক ইন্ডাস্ট্রিজ আছে, টয় ইন্ডাস্ট্রি আছে, ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি আছে, এইগুলো দেশে তারা ইনভেস্ট করবে কিনা, বাংলাদেশে ইনভেস্ট করবে কিনা। এ সময় প্রবাসে দক্ষ জনবল পাঠানোর উপর গুরুত্ব আরোপ করেন তারেক রহমান। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে উচ্ছ্বসিত মালয়েশিয়ার বিএনপির নেতাকর্মীরা। দেশটিতে কর্মরত বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে আয়োজন করা সুধী সমাবেশে সেখানকার শ্রমবাজার উন্মুক্ত করা সহ নানা দাবি তুলে ধরার কথা জানান তারা। অন্যান্য সেক্টরের মতো প্রবাসীদের সুযোগ সুবিধা বৃদ্ধিতে প্রধানমন্ত্রী কাজ করবেন বলেও আশা জানান মালয়েশিয়ায় বিএনপির নেতাকর্মীরা। মালয়েশিয়া থেকে হুমায়ুন কবিরের আরেকটি প্রতিবেদন। দক্ষিণ পূর্ব এশিয়ার অপরূপ সৌন্দর্য ও বৈচিত্র্য দেশ মালয়েশিয়া। আধুনিক আকাশচুম্বী অট্টালিকা, বিস্তৃত সবুজ বনভূমি এবং চমৎকার সমুদ্র সৈকতের এক অপূর্ব সংমিশ্রণ রয়েছে সেখানে। বিএনপি সরকার গঠন করার পর এই প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমনে উচ্ছ্বসিত দেশটির বিএনপি নেতাকর্মীরা। শুধু মালয়েশিয়ার প্রবাসী না, সারা বিশ্বের সকল প্রবাসীদের সমস্যা নিরসনকল্পে আমরা অনেক উৎসাহিত এবং উদ্বলিত ওনার এই আগমনে। মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়া আগমন উপলক্ষে
আমরা প্রবাসী বাংলাদেশি এবং বিএনপি নেতাকর্মীরা অনেক উচ্ছ্বসিত এবং অনেক আকাঙ্ক্ষিত, অনেক আনন্দিত। মালয়েশিয়া শ্রমবাজার উন্মুক্ত করার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হবে বলে জানান বিএনপি নেতাকর্মীরা। এই সরকারের সময়ে আমরা বিভিন্ন দিক থেকে খবর পাচ্ছি যে এটা আবার পুনরায় চালু হতে যাচ্ছে। আমরা আশা করব খুবই দ্রুততম সময়ে এটা শ্রমবাজার চালু করে দেখ। বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে আপনার জনগণ এখানে এসে তাদের বিভিন্নভাবে তারা কাজের সুযোগ রয়েছে, কাজ করতে পারবে। এটা আমাদের দেশের বৈদেশিক একটা মানে চাহিদা, রেমিটেন্স বাড়বে। হুন্ডিকে না করে বৈধ পথে টাকা পাঠাইতে হবে। এই সিন্ডিকেট যদি ভাঙা যায়, এটা শৃঙ্খলার মধ্যেই কম টাকার মধ্যে যাতে আমাদের বাংলাদেশি ভাইরা আসতে পারে, তাহলে দেশের নাম আরো উজ্জ্বল হবে। যে ধরনের জটিলতার কারণে প্রবাসীদের আসা বন্ধ হয়ে যায়, বিশেষ করে শ্রমিক আসা বন্ধ হয়ে যায় মালয়েশিয়াতে, সেগুলো সমস্যার সমাধান হবে, এটাই আমরা আশা করছি। প্রধানমন্ত্রী তারেক রহমান তার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছেন জানিয়ে তারা আওয়ামী লীগ সরকারের সময় পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে এনে উন্নয়নের কাজে ব্যয় করার দাবিও জানান। এইখানে যারা উদ্যোক্তা আছে তাদেরকে সহযোগিতা করলে এই রেমিটেন্সটা কিন্তু বাংলাদেশে যাবে, এবং এইখানে যারা ব্যবসায়ী তারা কিন্তু টাকা লয়ে বাগবো না। ও বিদেশে যারা থাকে তাদের মন মানসিকতা এরকম না। সিন্ডিকেট ছাড়া আমাদের অল্প পয়সায় মানুষ যেন বাংলাদেশ দিনে আসে। প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাবো যে আমাদের দেশের জনশক্তি রপ্তানির কাজের জন্য এবং যারা ইলিগেল আছে তাদের জন্য যাতে কোনো কিছু করা হয়। প্রবাসী শ্রমিকদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য বিএনপি সরকার অতীতেও কাজ করেছে, ভবিষ্যতেও করবে বলেও আশা জানান রেমিটেন্স যোদ্ধারা। প্রবাসে যাদের শ্রমগামের টাকা বাংলাদেশের অর্থনীতির চাকা সচল করে, তারেক জিয়ার মালয়েশিয়ার আগমন ঘিরে প্রবাসীদের প্রত্যাশা তাদের সুযোগ সুবিধা বৃদ্ধিতে দুই দেশের সাথে কাজ করবেন তারেক রহমান। 24-এর গণঅভ্যুত্থানে স্বৈরাচার পতন আন্দোলনে রেমিটেন্স শাটডাউনের মাধ্যমে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন বলেও দাবি করেন তারা। একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে তারেক জিয়ার পাশে থেকে অংশীদারিত্ব হতে চান প্রবাসীরা। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম আর সিন্ডিকেটের কবলে বারবার বাধাগ্রস্ত হয়েছে সম্ভাবনাময় মালয়েশিয়ার শ্রমবাজার। তবে কুয়ালালামপুরে সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠককে কেন্দ্র করে এবার কাটতে যাচ্ছে দীর্ঘদিনের স্থবিরতা। বিশ্লেষকরা বলছেন, শ্রমবাজারের ঐতিহাসিক সংকট কাটিয়ে দুই দেশের বাণিজ্য সম্প্রসারণের এখনই উপযুক্ত সময়। মফিউর রহমানের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার অত্যন্ত সম্ভাবনাময় হলেও দেশটিতে কর্মী নিয়োগে জটিলতা সহ নানা সীমাবদ্ধতায় বারবার হোঁচট খেতে হয়েছে। 1992 সালে শ্রমবাজারটি চালুর পর থেকেই নানা চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে গেছে। 2007 সালে রেকর্ড কর্মী যাওয়ার পর প্রথম ধস নামে এই বাজারে। 2016 সালে G2G+ পদ্ধতি এবং 2021 সালে একটি সমঝোতা স্মারক সই হয়। সবশেষ দেখা যায় নির্দিষ্ট কিছু রিক্রুটিং এজেন্সির একচেটিয়া সিন্ডিকেট, অতিরিক্ত অভিবাসন ব্যয় এবং কর্মী নিপীড়নের কালো অধ্যায়। এসবের জেরে বারবার বন্ধ হয়েছে এই বিশাল শ্রমবাজার। ইতিহাসের পুরনো বৃত্ত থেকে বেরিয়ে এবার নতুন সম্পর্কের সুবাতাস বইছে কুয়ালালামপুরে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর কেবল কর্মী পাঠানোর আলোচনাতে সীমাবদ্ধ থাকবে না, বরং এটি দুই দেশের সামগ্রিক সম্পর্কে নতুন বাঁক এনে দিচ্ছে। যে সফরে খুলতে পারে দুই দেশের মধ্যকার ডেডলক সম্পর্ক। প্রধানমন্ত্রী রাইট ডিসিশন নিয়েছেন যে উনি প্রথমেই অগ্রাধিকার দিচ্ছেন মালয়েশিয়া সফরকে। এটার নানান কারণ আছে, এর মধ্যে অন্যতম একটা কারণ হলো যে আমাদের যতগুলো শ্রম মার্কেট আছে এর মধ্যে কিন্তু অন্যতম একটা মার্কেট মালয়েশিয়া। আমরা কিন্তু দীর্ঘদিন এই মার্কেটটাকে এক্সপ্লোর করতে পারছি না নানান লিমিটেশনের কারণে, এবং এই লিমিটেশনটা আমাদেরকে থেকে বের হয়ে আসতে হবে। মালয়েশিয়া সরকার বর্তমানে তাদের কর্মী নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থায় রূপান্তর এবং কোটা সংস্কার করায় আগের মতো অনিয়মের সুযোগ বন্ধ হবে। এছাড়া শ্রমিক প্রেরণে দুর্নীতির সঙ্গে জড়িত এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি বলেও মন্তব্য করেন এই বিশেষজ্ঞ। অল্প কিছু সিন্ডিকেট আমাদের মার্কেটগুলো নষ্ট করেন, অল্প কিছু শ্রমশক্তি রপ্তানিকারক যে এজেন্সিগুলো আছে তাদের যে দুর্নীতি এবং তারা যেভাবে এটাকে অপব্যবহার করেন এবং লিগ্যাল আইনগুলোকে লঙ্ঘন করেন, সেটার কারণে কিন্তু আমরা এই ধরনের হার্ডলে পড়ি। শুধু মালয়েশিয়ার ক্ষেত্রে না, আরও অনেক দেশের ক্ষেত্রে পড়েছি। যে সকল এজেন্সিগুলো আমাদেরকে এই ধরনের অবস্থা পেলে, আমাদের ওয়ার্কারদেরকে বিপদে পেলে তাদেরকে শাস্তি দেওয়া, চূড়ান্তভাবে শাস্তি দেওয়ার প্রয়োজনীয়তা আছে। তার মতে এই স্বচ্ছ প্রক্রিয়া বাজারটি ফের চালু হলে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতিতে তার ইতিবাচক প্রভাব থাকবে। রেমিটেন্সটা অলরেডি অবশ্যই আমাদের, আপনি যদি বাজারটা ওপেন হয় এবং আমাদের যে আনডকুমেন্টেডরা যদি অলরেডি কাজ করা শুরু করতে পারে
এই সফরের কারণে। এবং আমরা যদি নতুন করে লোক পাঠাতে পারি আর এজেন্সিগুলো যদি অসভ্যতা করতে না পারে, যেগুলো করে মানুষকে হয়রানি করছে, তাহলে তো বাজারটা অনেক চমৎকার হয়ে যাবে, স্মুথ হয়ে যাবে এবং অর্থনীতিতে তার একটা বিরাট প্রভাব পড়বে। ইতিহাসের ভুল শুধরে মালয়েশিয়ার সঙ্গে একটি টেকসই ও দুর্নীতিমুক্ত শ্রমবাজার গড়ে তোলাই এখন প্রধান চ্যালেঞ্জ। কূটনৈতিক টেবিলের এই আলোচনার সুফল প্রান্তিক কর্মীদের দোরগোড়ায় পৌঁছে দিতে আভ্যন্তরীণ সুশাসন নিশ্চিতের বিকল্প নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী মালয়েশিয়া ও চীন সফরের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিক সুজন। রোববার দুপুরে বর্তমান সরকারের 4 মাসের প্রত্যাশা ও অর্জনে করণীয় শীর্ষক আলোচনায় একথা বলেন সংগঠনটির সম্পাদক বদিউল আলম মজুমদার। স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়ানোকে ইতিবাচক উল্লেখ করে পুশিন প্রশ্নে সরকারের শক্তিশালী অবস্থানের প্রশংসা করেন আলোচকরা। তবে দায়িত্ব নেয়ার 4 মাসের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়নে কাজ শুরু করা উচিত ছিল বলে মত দেন আলোচকরা। এমআর আসাদের রিপোর্টে বিস্তারিত। স্থানীয় সরকারের প্রশাসক নিয়োগের ক্ষেত্রে বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব নেয়ার 4 মাসে পাওয়া না পাওয়ার বিষয়ে গোলটেবিল আলোচনায় অংশ নেন শিক্ষাবিদ, অর্থনীতিবিদ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। জানান, ভারতের সঙ্গে পারস্পরিক সম্পর্কে ইতিবাচক বার্তা দিয়েছে বিএনপি সরকার। প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরের জন্য মালয়েশিয়া চীনকে বেছে নেওয়াটাও দূরদর্শী সিদ্ধান্ত। মালয়েশিয়া হয়ে চায়না যাওয়া জিও স্ট্র্যাটেজিক যে জায়গা থেকে চিন্তা করলে আমার এবং ইকোনমিক পার্সপেক্টিভে যদি আমরা চিন্তা করি, তাহলে আমার কাছে মনে হয়েছে দ্য ডিসিশন হ্যাজ বিন টেকেন ইজ রিয়েলি ওয়াইজ ডিসিশন। বাংলাদেশের টোটাল ব্যাংকিং সেক্টরে ঋণের পরিমাণ এই মুহূর্তে 18 লক্ষ 18,20,000 কোটি টাকা। তবে গণভোটে জুলাই সনদের জনরায় বাস্তবায়নে সরকারের আরও আন্তরিকতা প্রয়োজন বলে মত দেন অধ্যাপক দিলারা হাফিজ। যে সংবিধান আপনার ফ্যাসিস্ট তৈরি করার একটা সংবিধান, সেটাকে কেন আঁকড়ে ধরে রাখছে এই সরকার এবং কেন জুলাই সনদকে তারা গড়িমসি করছে? তাদের যে 31 দফার প্রথম দফায় তো সংবিধান সংস্কারের কথা আছে, তারা নিজেদের ম্যান্ডেটকে নিজেরা মানছে না। অনুষ্ঠানে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, জ্বালানি সংকটকে পুঁজি করে অর্থ লোপাটকারীদের বিরুদ্ধে কঠোর হওয়া জরুরি ছিল। মজুদদারি হয়েছে, তার মানে কি যে কিছু কিছু লোক আমাদের পকেট কেটেছে, শত শত কোটি টাকা হয়তো তারা বানিয়েছে। তো তাদেরকে এটা তদন্ত করে, আমাদের দাবি হলো তদন্ত করে তাদেরকে বিচারের আওতায় আনা উচিত, ভবিষ্যতে যেন এটার পুনরাবৃত্তি না ঘটে। সামাজিক সুরক্ষায় বরাদ্দ বাড়লেও এর অর্থ যোগান করা চ্যালেঞ্জিং হবে বলেও মত দেন তিনি। এটা কাজে লাগাতে পারছে, তার উপরে নির্ভর করবে এই সরকারের সফলতা। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। পদ্মা ব্যারেজ প্রকল্পের নকশা চূড়ান্ত বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী ইয়ানি। রোববার বিকেলে সংসদে চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের বিরোধী দলের সদস্য নুরুল ইসলামের টেবিলের উপস্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, জাতীয় স্বার্থে এবং দেশের পানি সম্পদ ব্যবস্থাপনা, কৃষি, মৎস্য, পরিবেশ ও আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নের জন্য পদ্মা ব্যারেজ প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে এটি বাস্তবায়নযোগ্য বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী। তিনি বলেছেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও জাতীয় স্বার্থ সংরক্ষণের প্রেক্ষাপটে প্রকল্পটি পূর্ণাঙ্গ যাচাই বাছাইয়ের মাধ্যমে অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন নিশ্চিত করতে দেশি বিদেশি বিশেষজ্ঞ পরামর্শক নিয়োগের ব্যবস্থাও রাখা হয়েছে। খেলাফত মজলিসের আমির মামুনুল হককে নিয়ে দেয়া বিএনপির সংসদের সদস্য খন্দকার আবু আশফাকের বক্তব্য এক্সপান্স করেছে জাতীয় সংসদ। একই সঙ্গে সেই সময় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ তার প্রসঙ্গে যে শব্দ ব্যবহার করেছিলেন সেটিও এক্সপান্স করা হয়েছে। রোববার বিকেলে বাজেট অধিবেশন শুরুর পর এ নিয়ে কথা বলেন স্পিকার। তিনি এ সময় বলেন, বৃহস্পতিবার জাতীয় সংসদের আবু আশফাক হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক সম্পর্কে কথিত পরকীয়া সম্পর্কে মন্তব্য করেন, যা অনভিপ্রেত। কোনো ব্যক্তির জীবনের অন্ধকার অধ্যায় নিয়ে নিজের বক্তব্য এক্সপান্স করেন স্পিকার। গত বৃহস্পতিবার দিনে ঢাকা থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য আবু আশফাক হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হক সম্পর্কে
কথিত পরকীয়া সম্পর্কে দু একটি মন্তব্য করেছেন, যেটি অনভিপ্রেত। সেটি যেহেতু যার পক্ষে সংসদে এসে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ নেই, তার সম্পর্কে বিরূপ মন্তব্য করা অনুচিত। বিএনপি নেতা ইলিয়াস আলীর গুমের পেছনে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান জড়িত ছিল বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। শতাধিক গুম খুনের মামলায় তার বিরুদ্ধে সাক্ষ্যদানকারী সেনা কর্মকর্তা ইমরুল কায়েসের জবানবন্দিতে এই তথ্য দিয়েছেন বলে জানান তিনি। এছাড়াও 7 ঘটনায় 30 জনকে নির্মমভাবে খুন হওয়ার কথাও জানা গেছে বলে জানান চিফ প্রসিকিউটর। যদিও ইমরুল কায়েসের সাক্ষ্য ভিত্তিহীন বলে দাবি করেছেন আসামি পক্ষের আইনজীবী। আরও জানাচ্ছেন মুদাসসির আলী। শতাধিক গুম খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে রোববার পঞ্চম সাক্ষী ছিলেন তারই রানার সেনা কর্মকর্তা ইমরুল কায়েস। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হয় এই সাক্ষ্য গ্রহণ। এতে ইমরুল 2012 সালে বিএনপি নেতা ইলিয়াস আলী গুম হওয়ার বিষয়টি তুলে ধরেন বলে জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। সে সময় র্যাবে কর্মরত ছিলেন জিয়াউল আহসান। একবার জিয়াউল আহসানের নেতৃত্বে তিনি মহাখালী ব্রিজের কাছে যান। সেখানে তিনি কথোপকথন করেন তারেক সিদ্দিকীর সাথে। তারেক সিদ্দিকীর সাথে কথোপকথনের এক পর্যায়ে তিনি বলেছিলেন যে আপনাদের কথা মতো ইলিয়াস আলীকে গল্ফ করেছি। ইলিয়াস আলীকে গুমের পর সিসিটিভি ফুটেজ নষ্ট করা হয় বলে ইমরুল তার জবানবন্দিতে জানান। র্যাব হেডকোয়ার্টারে যে ভিডিও ফুটেজ, এই সব কিছু জিয়াউল আহসান ধ্বংস করে দিয়েছে, নষ্ট করে ফেলেছে। 7টি ঘটনায় 30 জনকে নির্মমভাবে হত্যার বিষয়েও ইমরুল তার জবানবন্দিতে জানিয়েছেন বলে নিশ্চিত করেছেন চিফ প্রসিকিউটর। ভিন্ন ভিন্ন সময়ে 7টি ঘটনার বর্ণনা দিয়েছেন। এই 7টি ঘটনায় তিনি প্রায় 30 জনকে নির্মমভাবে খুন করার বর্ণনা দিয়েছেন। তিনি নিজেও গুমের ঘটনায় সহযোগী হিসেবে কাজ করেছেন, তবে তাকে কেন আসামি করা হয়নি সে বিষয়েও জানান আমিনুল ইসলাম। আমরা যদি এই সাক্ষীকে না পেতাম তাহলে আজকের এই ঘটনার বর্ণনা কে দিত? তো সেই কারণে যে আজকে যে ইমরুল কায়েস, তিনি জিয়াউল আহসানের রানার ছিলেন। জিয়াউল আহসানের সাথে থেকে প্রত্যেকটি ঘটনা তিনি পর্যবেক্ষণ করেছেন এবং তিনি লাশ ডিসপোজাল করেছেন, এবং সেটা করেছেন বলেই তার কাছ থেকে আমরা এই ঘটনাগুলো আজকে জানতে পেরেছি। এদিকে সাক্ষীর দেয়া এসব তথ্য ভিত্তিহীন বলে দাবি করেন আসামি পক্ষের আইনজীবী নাজনীন নাহার। এতটাই মুখস্থ ওনার করানো হয়েছে, ওনাকে এতটাই শিক্ষা দেওয়া হয়েছে যে উনি দাড়ি, কমা, সেমিকোলন সব কিন্তু বলে গেছেন। সম্প্রতি নিজেদের এক আবেদন ট্রাইব্যুনাল খারিজ করে দিয়েছেন বলেও জানান নাজনীন নাহার। আমি একটা সময় চেয়েছিলাম এই মাননীয় ট্রাইব্যুনাল আমাকে ওনারা সেই সময়টা আমাদেরকে মঞ্জুর করেন নাই। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। প্রস্তাবিত বাজেটকে উচ্চবিলাসী উল্লেখ করে এতে মূল প্রতিশ্রুতিগুলো পূরণের সম্ভাবনা কম বলে মনে করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, বাজেট কম আয়ের মানুষের উপর করের চাপ বেশি পড়বে। সকালে সিপিডি আয়োজিত বাজেট সংলাপে উঠে আসা এসব বক্তব্য। এতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ঋণ নির্ভরতা কমিয়ে অর্থের বিকল্প উৎস খোঁজা হচ্ছে। এতে ভঙ্গুর অর্থনীতি ঘুরে দাঁড়াতেই 2 বছর সময় লাগবে। আরও জানাচ্ছেন নাজমুল ইসলাম। বিষয় সুরাহার প্রস্তাব আনা হয়েছে। টেকসই কাঠামোগত সংস্কারের মাধ্যমে নতুন সরকারের অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সক্ষমতা প্রমাণের প্রথম বড় সুযোগ 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেট। তবে এর সফলতা শেষ পর্যন্ত বাস্তবায়নের গুণগত মান এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতার উপরই নির্ভর করবে। গবেষণা সংস্থা সিপিডি বলছে, বাজেটের মান উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক পুনরুদ্ধারের একটি স্পষ্ট দর্শন ফুটে উঠেছে। তবে এর উচ্চভিলাষী সামষ্টিক অর্থনৈতিক লক্ষ্যমাত্রাগুলো নড়বড়ে ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। তৈরি পোশাক শিল্পের অ্যাসেসমেন্টের সময় কর আরোপকালে অন্যান্য আয় যেমন গেইন অন অ্যাসেটস ডিসপোজাল, যে এই বাজেটটাকে কার্যকরী করার ক্ষেত্রে সক্ষমতা আছে কিনা সেই বিষয়ে তারা যত্নবান হবেন। বাংলাদেশের জিডিপি ইন নমিনাল টার্মস ডিভাইডেড বাই ইউএস ডলার, দিস ইজ টাকা ডলার এক্সচেঞ্জ রেট। সিপিডি নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন জানান, নতুন কর কাঠামোয় তুলনামূলক কম আয়ের মানুষের উপর বোঝা তৈরি হবে। In case of sector allocation,
As I have mentioned also in case of the the budget is government expenditure, which sectors here also in the top 5 sectors. অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগের সরকারে রেখে যাওয়া ঋণের বোঝা নিয়েই কাজ করতে হয়েছে। তাই এবারের বাজেট নিখুঁত না হলেও 2 বছরের মধ্যেই অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে। বিগত সরকারের 1300 প্রজেক্ট ইনহেরিট করেছি, হিউজ একটা বোঝা আমাদের মাথার উপর। যেগুলো রিপারপাস করা সম্ভব ওগুলো রিপারপাস করেছি, আর যেগুলো একদম হয়ে গেছে উই হ্যাভ টু এন্ড আপ উইথ দিস প্রজেক্ট। সো দিস ইজ আনফর্চুনেটলি, এই জন্য আমি বলছি যে ওভারঅল সিচুয়েশন যেটা আমাদেরকে 2 বছর সময় দিতে হবে, উই নিড এ কুশন ফর 2 ইয়ার্স। বাজেটকে আরও কার্যকর করতে সরকার বিভিন্ন দিক পর্যালোচনা করছে বলেও জানান অর্থমন্ত্রী। থার্ড ইয়ারে গিয়ে ইকোনমি উইল টার্ন অ্যারাউন্ড অ্যান্ড ইকোনমি অন দ্য 4th, 5th ইয়ার উইল টেক অফ ফর প্রসপ্যারিটি, সমৃদ্ধির দিকে যাবে। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। গেল 24 ঘন্টায় হাম উপসর্গে আরও 3 শিশু মারা গেছে। একই সময়ে 1063 শিশুর শরীরে এই রোগের উপসর্গ পাওয়া গেছে। 15 মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা 92,790 জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 72,849 জন। এ নিয়ে মোট এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 680 জনে। এদিকে গেল 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 2 জনের মৃত্যু হয়েছে। এই সময়ে 220 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সংক্রমণ কিছুটা কমে আসলেও এখনও কাটেনি হামের আতঙ্ক। একজন রোগীর বারবার আক্রান্তের রেকর্ডও পাওয়া যাচ্ছে। রাজধানীর শিশু হাসপাতালে 2য় দফায় হাম নিয়ে অনেকেই ভর্তি হয়েছেন। চিকিৎসকরা বলছেন, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় এমন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। তবে টিকাদান কর্মসূচির কারণে সামগ্রিকভাবে হামের প্রাদুর্ভাব কমেছে। বিস্তারিত জানাচ্ছেন বিজন কুমার। হাসপাতালের বেডে সন্তানকে নিয়ে বসে থাকা এই নারীর নাম রিমো আক্তার। হামে আক্রান্ত শিশুকে নিয়ে শনিবার মধ্যরাত পর্যন্ত ঘুরেছেন নগরীর একের পর এক হাসপাতাল। অবশেষে ভোর রাতে রাজধানীর শিশু হাসপাতালে মিলেছে একটি শয্যা। এখানে আজকে ভর্তি হয়েছি, কালকে রাত্রে থেকে অনেক দৌড়াদৌড়ি করতে আসছি, কোনো জায়গায় বেড খালি পাই না। আইসিইউতে বাচ্চারে ভর্তি করানো লাগবে, মানে একটু সিরিয়াস আছে বাচ্চা। রিমুর মতো অনেক মায়ের চোখে মুখে এখন উদ্বেগের ছাপ, কারণ দেশ জুড়ে বেড়েই চলেছে হামের সংক্রমণ। প্রতিদিনই যুক্ত হচ্ছে নতুন আক্রান্তের সংখ্যা, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। হাম হলে বাচ্চা অনেক অসুস্থ হয়ে যায়, জ্বর আসে, তারপর গোটা হয়ে যায়। হাম হয়েছে আজকে 5 দিন হয়, এখন খুবই গুরুতর অবস্থা, খুবই চিন্তার বিষয়, যেহেতু বর্তমান মহামারী চলতেছে। দোয়া করেন সবাই। সরকার হামের প্রাদুর্ভাব কমাতে টিকাদান কর্মসূচি গ্রহণ করেছে, যা এখনো চলমান। তারপরও হামে আক্রান্ত রোগীর তুলনায় হাসপাতালের শয্যা সংখ্যা অপ্রতুল। হামের তো যে অবস্থা দেশে ঠিকমতো ট্রিটমেন্টও পাওয়া যাচ্ছে না। জগন্নাথপুর থেকে আইসি, ফেরুয়া থেকে আইসি, সিলেট থেকে ওখানে আইসি, এখন কেন চান্স পাইলাম না। গেল 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে রাজধানীর শিশু হাসপাতালে মোট 19 জন রোগী ভর্তি হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন 98 জন। চিকিৎসকরা বলছেন, মাসখানেক আগেও বেশি রোগীর চাপ ছিল, এখন কিছুটা কম। নতুন আক্রান্ত হাম কিন্তু কমে গেছে, নতুন ভাবে আক্রান্ত হয়ে খুবই কমে আসতেছে। এখন যে রোগীগুলো ভর্তি হচ্ছে এগুলি কিন্তু সাধারণ হাম না, এদের মৃত্যু রেট কিন্তু বেশি হবে। বর্তমানে ভর্তি রোগীর অনেকেই 2য় দফায় আক্রান্ত হয়েছে উল্লেখ করে এর কারণ হিসেবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কথা বলেন তিনি। হাম হওয়ার পরেও 4 থেকে 6 সপ্তাহ পর্যন্ত কিন্তু তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। এই 4 থেকে 6 সপ্তাহের মধ্যে কিন্তু আবার অন্য সমস্যা হতে পারে। বিশেষ করে হামের থেকে যেটা নিউমোনিয়া ডেভেলপ করছে সেই রোগীগুলো কিন্তু চাপ এখন বেশি। হামের বিরুদ্ধে প্রত্যেককে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন এই চিকিৎসক। স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাড়িতে কোনো ওভার ক্রাউডেড এরিয়া পরিহার করে চলবে। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। সাভারে 3 জন সহ 3 জেলায় বজ্রপাতে 5 জনের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে সাভারের কোন্ডা এলাকায় 3 জন মারা যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন বলেন, ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। একজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তাৎক্ষণিকভাবে নিহতর নাম ও পরিচয় জানা যায়নি। কাস্টমার ট্রাস্ট ও প্রিমিয়ার কমার্স ইকোসিস্টেম ও দ্রুত কাস্টমারের কাছে পণ্য ডেলিভারির লক্ষ্য নিয়ে মিট দ্য প্রেসের আয়োজনে করেছে
অ্যালাইন মার্ট। রোববার সন্ধ্যায় রাজধানীর রেনেসা ঢাকা গুলশান হোটেলে অনুষ্ঠিত এই আয়োজনে প্রতিষ্ঠানটির ভবিষ্যতের পরিকল্পনা, দীর্ঘমেয়াদী ভিশন এবং প্রযুক্তি নির্ভর ব্যবসায়িক কৌশল তুলে ধরা হয়। এ সময় অ্যালাইন মার্টের চেয়ারম্যান মেহেদী হাসান মিঠু, পরিচালক মোহাম্মদ অপু মোল্লা ও সায়েদ এম এ জিন্নাহ সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, গ্রাহকদের জন্য শতভাগ আসল পণ্য ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করে একটি শক্তিশালী ট্রাস্ট ইকোনমি গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। দর্শক, শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশ গড়তে প্রবাসী সহ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী, বাণিজ্য ঘাটতি দূর করে বিনিয়োগ বৃদ্ধির প্রত্যাশা। পদ্মা ব্যারেজ প্রকল্পের নকশা চূড়ান্ত, সংসদে পানি সম্পদ মন্ত্রী মামুনুল হককে নিয়ে এমপি আশফাক ও নিজের বক্তব্য এক্সপান্স করলেন স্পিকার। হামডেঙ্গুতে আরও 5 জনের মৃত্যু, সংক্রমণ কিছুটা কমলেও কাটেনি আতঙ্ক। বজ্রপাতে 3 জেলায় 5 জনের প্রাণহানি। এবং বিশ্বকাপের এইচ গ্রুপের ম্যাচে ভোরে নবাগত কেপ ভার্দের মুখোমুখি উরুগুয়ে, সকালে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ মিশর। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। মোহনার সর্বশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।